আবারও একটা নতুন প্রশ্ন উত্তর পর্বে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের কঠিন কঠিন প্রশ্নগুলোর উত্তর নিয়ে হাজির হয়ে গেছি। কিন্তু একটা কনফিউশন আপনাদের মধ্যে হচ্ছে, আমাদের পরিবারে কিন্তু প্রত্যেক রবিবার প্রশ্ন উত্তর পর্ব আসছে না, এক রবিবার অন্তর এক রবিবার প্রশ্ন উত্তর পর্ব আসছে। আমি একটা রবিবার আমার নিজের জন্য রেখেছি, মানে মাসে 2 দিন আমি আমার মতো ছুটিয়ে এনজয় করব, গেমিং টেমিং করব। যাই হোক, প্রথম বন্ধু কমেন্ট করেছেন আব্দুল কাদের, দাদা দিদিকে নিয়ে কিছু বলছেন না কেন? দিদি তো আপনাদের দেশের, আর আপনারা যদি পাশে না দাঁড়ান কে দাঁড়াবে? অ্যাকচুয়ালি দিদির নাম আমি উচ্চারণ করলাম না, সেটা করাও যায় না সোশ্যাল মিডিয়ায়, তাই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব দিদির নামটা যেন কোথাও লিখবেন না। যাই হোক, আমরা আপামোর ভারতবাসী তো বটেই, এমনকি আমেরিকা, বাংলাদেশের অনেক মানুষ এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে, কিন্তু সকলের তো রাস্তায় নেমে আন্দোলন করা পসিবল নয়। তবে হ্যাঁ, আমরাও রাস্তায় নেমেছি, এমনকি কলকাতায় ক্রিয়েটারদের একটা নিজস্ব আন্দোলন মিটিং ডাকা হয়েছিল, সেখানে সবাই জড়ো হয়েছিল। সেই জায়গায় আমি যাইনি, কিন্তু আমার শহরে যতগুলো রাত্রে আন্দোলন হয়েছিল সেখানে আমি এবং আমার বন্ধুরা সেইটাকে পার্টিসিপেট করেছি, যাতে আন্দোলনে সাকসেসফুল হওয়া যায়। এমনকি 36 দিন কেটে যাওয়ার পরও এখনও বিচার হয়নি। তবে হ্যাঁ, বিচারের লক্ষ্যে এখনও পর্যন্ত সকলে যেমনভাবে এগিয়ে যাচ্ছে, আমরাও সেই সকলের পাশে আছি। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় সবসময় যে আন্দোলনে গেছি বলেই ছবি পোস্ট করতে হবে, এই ধরনের মানসিকতা আমার নেই। আমরা ইনস্টাগ্রামে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করেছি সচেতনতামূলক, এছাড়াও প্রতিবাদ জানিয়েছি। আমরা ক্রিয়েটাররা যেভাবে প্রতিবাদ জানানোর কথা সেভাবে জানিয়েছি, আর দরকার পড়লে আবার যদি রাস্তায় নামতে হয়, আমরা আমাদের পরিবার আবার রাস্তায় নামবে। সো পরের বন্ধুর প্রশ্নে যাওয়ার আগে একটু আপনাদের কাছে আবদার করে বলবো, ভিডিওটা লাইক করে দিতে, 1500 লাইক সম্পূর্ণ করে দেবেন, তাহলে ভিডিওটা আরও কয়েকজন বেশি বন্ধুর কাছে পৌঁছে যেতে পারে। পরের বন্ধু রকি, আমার স্যামসাং ভালো লাগে না, কারণ গরম হয়ে যায়, আইফোনের কোনো তুলনা হয় না। এটা আপনাদের সবথেকে বড় ভুল ধারণা। স্যামসাংয়ের ফোন যেমন বেশি গরম হয়, হ্যাঁ অ্যাপেলের ফোনও অনেক বেশি গরম হয়। আইফোন 15 দিয়ে আমি যখন ভিডিও শ্যুট করি, ডাইরেক্ট সানলাইটের আউটডোর শ্যুটগুলো করি, তখন ফোনটা এতটাই গরম হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে আমি ওয়ার্নিং দেখেছি যে এখন আপনার ফোনটাকে কুল ডাউন করার প্রয়োজন রয়েছে। সুতরাং হেভি ইউজ করলে স্যামসাংয়ের ফোনও যেমন গরম হয়, অ্যাপেলের ফোনও তেমন গরম হয়। যাই হোক, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ঠিক 2 মিনিট সময় চেয়ে নেব আজকে ভিডিও স্পন্সরের জন্য। আর জানেন, এইগুলো আমাদের করতেই হয়, স্টুডিওর খরচা আছে। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, আপনারা সেখান থেকে টাইম স্ট্যাম্প দেখে স্কিপ করতে পারেন। আমরা স্টুডিওতে কার্পেট ক্লিন করার জন্য আগারো এলিট আপরাইট ওয়েট অ্যান্ড ড্রাই কার্পেট ক্লিনারটা ইউজ করছি। এই কার্পেট ক্লিনারটা ইউজ করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, এটা ড্রাই এবং ওয়েট দুটো ক্লিনই করতে পারে। যাই হোক, প্রথমেই যদি আনবক্সিং করে নিই, তাহলে এখানে আমাদের মেন ইউনিটটা তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে একটা নজেল উইথ হোস পাইপ থাকছে, একটা হ্যান্ডেল থাকছে। এই হ্যান্ডেলটাকে কিন্তু লাগিয়ে নিতে হবে, স্ক্রু দিয়ে লাগানো খুবই সোজা, আর তাছাড়া এর ইনস্টলেশনের কিছু নেই, প্লাগ অ্যান্ড প্লে। যাই হোক, এবার যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, প্রথমত ব্ল্যাক এবং রেড কালারের যে কম্বিনেশনটা, সেটা আপনার যদি ইন্টেরিয়ার হাউস হয় তাহলে তার সঙ্গে যথেষ্ট মানানসই হয়ে যাবে। এর সঙ্গে দুটো আপনি জার দেখতে পাবেন, একটা ক্লিন ওয়াটার দেওয়ার জন্য, মানে পরিষ্কার জল, আর নিচের যে ট্যাঙ্কটা রয়েছে সেই ট্যাঙ্কটায় সমস্ত ডার্ট পার্টিকেল, সমস্ত নোংরাটা অ্যাবজর্ব হবে। আপনি জলের সাথে চাইলে এখানে শ্যাম্পু বা সার্ফ ক্লিনিং জেল অ্যাড করতে পারেন। আর এখানে 7 মিটার লম্বা কেবল দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার সুইচ বোর্ড দূরে থাকে, পুরো ঘরে যদি কার্পেট বিছানো থাকে তাহলেও কিন্তু এটা ইউজ করতে কোনো রকম অসুবিধা হবে না। এবার কিভাবে ইউজ করতে হবে একটু বলে দিই। উপরের দিকে যে ট্যাঙ্কটায় পরিষ্কার জল দিলেন, ক্লিনিং জেল অ্যাড করলেন, তারপরে এটাকে লাগিয়ে দিলেন। আর নিচের ট্যাঙ্কটা সবসময় খোলার দরকার নেই, যখন এখানে নোংরা জলটা ম্যাক্স লেভেল পর্যন্ত যাবে তখন আপনি ট্যাঙ্কটা বার করে নোংরা জলটা ফেলে দিতে পারেন, পরিষ্কার করে নিতে পারেন। যাই হোক, এই ভ্যাকুম ক্লিনারটা কিন্তু 800 ওয়াটের, তার সঙ্গে সঙ্গে 13.5 kPa সাকশন প্রেসার রয়েছে, অর্থাৎ এর সাকশন পাওয়ার এতটাই বেশি, আপনার ছোট ছোট ডার্ট পার্টিকেলও কিন্তু এটাকে টেনে নিতে পারছে। আর কার্পেটের উপর যদি কোনো রকম নোংরা বা আনওয়ান্টেড জিনিসপত্র বা কার্পেটের উপর জুতো পড়ে গেলে যে ছাপটা হয়, সেই ধরনের ছাপ যদি থাকে, তাহলে এটা কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার করে নিচ্ছে। এখানে 2.6 লিটারের পরিষ্কার জলের ওয়াটার ট্যাঙ্কটা দেওয়া হয়েছে, আর 1.3 লিটারের ডার্ট কালেকশন ট্যাঙ্কটা দেওয়া হয়েছে, ফলে আপনি কয়েকদিন ইউজ করার পরপরই এটাকে পরিষ্কার করতে পারেন। আর নিচের দিকে কার্পেট পরিষ্কার করার জন্য ডুয়েল রোলিং ব্রাশ দেওয়া হয়েছে। এই ব্রাশটাও নোংরা হয়ে যাওয়ার পর আপনি দুদিকে ক্লিপ আছে, এই ক্লিপটা দিয়ে পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন। এছাড়াও এখানে একটা লম্বা নজেল দেওয়া হয়েছে এবং তার সামনে একটা হোস দেওয়া হয়েছে, ফলে এটাকে আপনি সোফা কাম বেড পরিষ্কার করার জন্য বা চেয়ার পরিষ্কার করার জন্য ইউজ করতে পারেন। আর এখানে দেখুন একটা ট্রিগার রয়েছে, এই ট্রিগারটা যখন প্রেস করবেন তখন কিন্তু ওয়াটার ট্যাঙ্ক থেকে ওয়াটার ফ্লো হবে, না হলে এটা কিন্তু ড্রাই ক্লিন করবে। আর এর সাকশন পাওয়ারকে অ্যাডজাস্ট করার জন্য এখানে নব দেওয়া হয়েছে, দুদিকে দুটো ট্রিগার দেওয়া হয়েছে, একটা অন অফ বাটন আর একটা হ্যান্ড রিলিজ বাটন, অর্থাৎ প্রয়োজন মতো আপনি এটাকে অ্যাঙ্গেল করে ইউজ করতে পারবেন। এই হচ্ছে আমাদের ওভারঅল আগারো এলিট আপরাইট ওয়েট অ্যান্ড ড্রাই কার্পেট ভ্যাকুম ক্লিনার। এটার 1 বছরের ওয়ারেন্টি রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে এই প্রোডাক্টটা একবার চেক আউট করতে পারেন। দাদা, এই প্রশ্নটা আরও কয়েকবার করেছি, ইদানিং কোম্পানিগুলো বেশিরভাগ কার্ভ ডিসপ্লে ফোন বানাচ্ছে, কিন্তু সচরাচর প্রোটেক্টার পাওয়া যাচ্ছে না। কোম্পানিগুলো কার্ভ ডিসপ্লে প্রোটেক্টার কি বানাতে পারে না? হ্যাঁ, কোম্পানিগুলো কার্ভ ডিসপ্লে
প্রোটেক্টর বানাতেই পারে, আর প্রোটেক্টর কার্ভ ডিসপ্লের জন্য আমাদের বাজারে তো খুবই অ্যাভেলেবেল। কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি স্ক্রিন প্রোটেক্টর মানে প্লাস্টিকের যেগুলো তৈরি হয়েছে সেগুলো লাগাতে চাইছেন না গ্লাস প্রোটেক্টর। হ্যাঁ, গ্লাস প্রোটেক্টরের একটু দাম বেশি, তবে প্রত্যেকটা মডেলের জন্যই সেটা অ্যাভেলেবেল রয়েছে। তবে যেগুলো গ্লু বা আঠা দিয়ে গ্লাস প্রোটেক্টর লাগাতে হয় সেই ধরনের গ্লাস প্রোটেক্টর আমি রেকমেন্ড করব না লাগানোর জন্য, কারণ সেগুলো বেশি দিন হয়ে গেলে ওই আঠাটা ডিসপ্লের উপর এমনভাবে চিপকে যায়, পরবর্তীতে ওটা খুলতে গেলে তখন ডিসপ্লেই আপনার উঠে চলে আসতে পারে। তাই জন্য স্ক্রিন প্রোটেক্টর লাগানোর আগে চিন্তা ভাবনা করে লাগাবেন, ওই গ্লু জাতীয় কোনো জিনিস দিয়ে যেন সেটাকে চিপকে না দেওয়া হয়। পরের বন্ধু কমেন্ট করেছেন লাবিব, স্মার্টফোনে ক্যামেরা প্রোটেক্টর কি লাগানো খুবই জরুরি, একটু জানাবেন। না, স্মার্টফোনে ক্যামেরা প্রোটেক্টর লাগানো একটুও জরুরি নয় যদি আপনি একটা ভালো স্মার্টফোনের কভার ব্যবহার করেন। স্মার্টফোনের কভারটাই সবসময় দেখবেন ক্যামেরা থেকে একটু বেরিয়ে আছে, ফলে ক্যামেরার ওপর কোনো রকম স্ক্র্যাচ লাগবে না। আর প্রোটেক্টর যদি আপনি ক্যামেরার স্ক্রিনের ওপর লাগিয়ে দেন না, তাহলে দেখবেন ছবিটার শার্পনেস নষ্ট হয়ে যায়। অনেক সময় ছবির যে এক্সপোজার রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারে না। আপনি ফটোগ্রাফি লাভার হলে কখনোই স্মার্টফোনের ক্যামেরায় অন্তত প্রোটেক্টর লাগানোর কথা ভাববেন না। পরের বন্ধু কমেন্ট করেছেন সুদীপ, দাদা প্লিজ বলো একই দামে M35 আর A34 পাওয়া যায়, তাহলে কোনটা বেটার হবে? আমি আজকের দিনে দাঁড়িয়ে কোনো স্মার্টফোনকেই রেকমেন্ড করতে পারছি না। প্রথমত A34 ফোনটা বেশ পুরনো হয়েছে, আর সেটাই ড্রপ নচ ডিসপ্লে, এই দামে ড্রপ নচ মেনে নেওয়া যায় না। আর M35 ফোনটায় যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, ক্যামেরা দেওয়া হয়েছে ভালো, কিন্তু বেশ কিছু জায়গায় কম্প্রোমাইজ আছে। ফোনটা মোটা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, ক্যামেরাটাও আগের জেনারেশনের স্যামসাংয়ের ফোনের মতো কিন্তু অতটা অপটিমাইজ নয়। অলরেডি আমরা রিভিউ করেছি, আই বাটনের লিঙ্ক আছে, একবার দেখে নেবেন। ওই প্রাইস পয়েন্টে আমি মোটোরোলা G85 কে বেশি প্রেফার করব। আর আপনারা অনেকেই দেখলাম কমেন্ট করেছেন 10 থেকে 25 হাজারের মধ্যে সব থেকে সেরা ফোন কোনগুলো হবে, সেটা নিয়ে আজকের এপিসোডে একটা উত্তরও দেবো না, কারণ অলরেডি দুদিন আগে আমরা এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটার লিঙ্কও আই বাটনে আছে, একবার দেখে নিতে পারেন। অভিরাজ, দাদা আমি কোচবিহার থেকে বলছি, আমি তোমার খুব বড় ফ্যান। আমার কাছে iPhone 15 Pro Max, iPhone 14 Pro Max রয়েছে। iPhone 16 Pro Max-এ কি আপডেট করার দরকার হবে? একদমই দরকার হবে না, কারণ iPhone 16 Pro Max-এ যে ফিচার রয়েছে, যে AI ফিচারগুলো আসবে, সমস্ত কিছু iPhone 15 Pro Max-এ পাওয়া যাবে। শুধুমাত্র ক্যামেরা কন্ট্রোল বাটন, ওটার জন্য আমার মনে হয় না প্রায় 1.5 লাখ টাকা খরচ করে শুধুমাত্র আপগ্রেডেশনের দরকার রয়েছে। আপনি iPhone 17 সিরিজের জন্য ওয়েট করুন। ইউজার, বাংলা টাকায় 30,000-এ শুধুমাত্র ফটোগ্রাফির জন্য কোন ফোন ভালো হবে, নাকি পুরনো DSLR নেওয়া ঠিক হবে? পুরনো DSLR নিতে গেলে সেই DSLRটাকে ভালোভাবে আপনাকে চেক করতে হবে, তার লেন্সে কোনো রকম স্ক্র্যাচ আছে কিনা, তার শাটার কাউন্ট কত রয়েছে। কিন্তু একটা স্মার্টফোন যদি আপনি নিতে চান, তাহলে বলবো স্যামসাং গ্যালাক্সি S23 ফ্যান এডিশন যদি আপনি নেন, তাহলে ক্যামেরার ক্ষেত্রে ফোনটা জবরদস্ত। আপনি ভিডিও ক্যামেরা ভালো পেয়ে যাবেন, পোর্ট্রেট মোডে এখনও বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে। কিন্তু হ্যাঁ, ফোনটার পারফরমেন্সের দিক থেকে মানে যদি আপনি গেমিং করবেন ভাবে তাহলে হবে না, কিন্তু ক্যামেরা লাভারদের জন্য S23 ফ্যান এডিশন পারফেক্ট প্রাইস পয়েন্টে পারফেক্ট ডিভাইস। পরের বন্ধু অপূর্ব, দাদা iPhone 13 নাকি Vivo V40 কোনটা নেব বলো? অলরাউন্ডার চাই, স্পেশালি ক্যামেরা তো ভালো চাই। বিগ বিলিয়ন ডেতে আইফোন নিলে কোনো পার্টস মিসিং থাকে নাকি, এটা একটু বলো। বিগ বিলিয়ন ডেতে iPhone 13 যতটুকু লিক রয়েছে যে 35,000 রুপির আশেপাশে পাওয়া যাবে, ওই একই প্রাইস পয়েন্টে Vivo V40 ফোনটাও কিন্তু অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে আমি বলবো Vivo V40 কিন্তু আপনার জন্য বেস্ট অপশন, কারণ সেখানে ক্যামেরা বেটার রয়েছে, এমনকি কার্ভ ডিসপ্লে, দেখতে সুন্দর, আর মোটামুটি বেশ ভালোই পারফরমেন্স দিচ্ছে। কিন্তু হ্যাঁ, আপনি যদি একদম পারফরমেন্সের জন্য স্মার্টফোন চান, তাহলে iPhone 13ও আজকের দিনে দাঁড়িয়ে বেশ ভালো পারফরমেন্স প্রোভাইড করতে পারে। আর সেখানে ভিডিও ক্যামেরার অপটিমাইজেশন ভালো। আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনি মোবাইল ফটোগ্রাফি করবেন না ভিডিওগ্রাফি। ভিডিওগ্রাফির জন্য নো ডাউট ওখানে iPhone 13 এগিয়ে থাকবে, তবে ফটোগ্রাফির জন্য Vivo V40 এগিয়ে থাকবে। আর যদি আপনি নতুন iOS এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে iPhone 13 আজকের দিনেও নেওয়া যায়, কারণ তার পারফরমেন্স ভালো রয়েছে, ক্যামেরা পারফরমেন্স, ভিডিও ক্যামেরা, সমস্ত দিক থেকে বিচার করলে iPhone 13 কিন্তু মোস্ট ভ্যালু ফর দ্য মানি আইফোন যেটা বলে সেটা। সো পরের বন্ধু অভিজিৎ, M35 এর দাম কি কমবে? 2000 রুপি দাম কমবে। আর এটা কত দাম হলে নেওয়া উচিত? অলরেডি এটা নিয়ে কথা হয়ে গেছে, আর বলছি না। রিপন, বর্তমান সময়ে 35,000 টাকার আশেপাশে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসর পাওয়া যাচ্ছে, আবার সেম প্রসেসর 70 থেকে 80,000 টাকার ফোনেও পাওয়া যাচ্ছে। পারফরমেন্সের দিক থেকে দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকবে? হ্যাঁ, পার্থক্য তো একটা থাকবেই, তবে আশ্চর্য হবেন, কম দামে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসরটা দেওয়া হয়েছে, সেই ফোনটাই হয়তো দেখবেন বেটার পারফরমেন্স প্রোভাইড করছে। শুধুমাত্র পারফরমেন্স দিয়ে একটা মোবাইলকে বিচার করা যায় না, তার ক্যামেরা অপটিমাইজেশন কেমন, তার ব্র্যান্ড ভ্যালু কত রয়েছে, ওয়ারেন্টি সার্ভিস কেমনভাবে প্রোভাইড করছে, তার
তার উপর দাঁড়িয়ে মোবাইলটার দাম নির্ধারণ করা যায়। তো সেক্ষেত্রে ব্র্যান্ড ভ্যালু বেশি হলে ফোনের দাম 70-80 হাজার হবে, আর যদি ব্র্যান্ড ভ্যালু কম হয় আইকিউ বা শাওমির মতো যদি কোনো ফোন হয় তাহলে সেটা 35 থেকে 40 হাজারে পাওয়া যাবে, আর স্যামসাং হলে সেটার দাম ওই 70-80। পরের বন্ধু কমেন্ট করেছেন, ওই দুই বন্ধু একসাথে কমেন্ট করেছেন, প্রীতম আর হচ্ছে ভয়েস, দাদা 30,000 টাকায় ভালো ফোনের সাজেশন। 30,000 টাকায় যদি একমাত্র ক্যামেরা স্মার্টফোন চান তাহলে স্যামসাংয়ের S23 ফ্যান এডিশন, তবে ফোনটার গেমিং পারফরমেন্স অত্যন্ত খারাপ, প্রচণ্ড গরম হয়। দ্বিতীয়তে মোটোরোলা এজ 50 প্রো, এই দুটো স্মার্টফোন ক্যামেরা লাভারদের জন্য। আর যদি পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন চান তাহলে পোকো X6 প্রো, পোকো F6কে নো ডাউট রেকমেন্ড করা যায়। পরের বন্ধু জামিল, ভিভো V40, ভিভো T3 আলট্রা কোনটা ভালো হবে? পারফরমেন্স চাইলে ভিভো T3 আলট্রা, আর যদি আপনি ক্যামেরা লাভার হন, ক্যামেরায় ছবি তুলতে বেশি ভালোবাসেন, তাহলে ভিভো V40 আপনার জন্য বেটার অপশান। সঞ্জিত, আইফোন SE4 এর কি খবর, কবে আসবে? আইফোন SE4 এর যে সমস্ত খবর আমি আপডেটেড পেয়েছি সমস্ত কিছু টেক নিউজে আপডেট দিয়েছি। তবে হ্যাঁ, আইফোন SE4 সম্পর্কে অ্যাপেলের যে আইফোন 16 ইভেন্ট হলো, লঞ্চ ইভেন্ট, সেই লঞ্চ ইভেন্টে অ্যাপেলের অফিসিয়াল তরফ থেকে কোনো রকম স্টেটমেন্ট পাওয়া যায়নি, কোনো রকম এটা নিয়ে কথাবার্তা হয়নি। তো সেক্ষেত্রে আইফোন SE4 অনেকেই আবার বলতে শুরু করেছেন যে ওই সমস্ত খবর গুজব ছিল, সেটা নিয়ে আসবে না। কিন্তু লেটেস্ট লিক বলছে আইফোন SE4 এর অলরেডি টেস্টিং শুরু হয়ে গেছে, এমনকি তার যে সফটওয়্যার থাকে সেই সফটওয়্যার অ্যানালিসিস শুরু হয়ে গেছে। সুতরাং যতদূর সম্ভাবনা 2024 সালের প্রথম দিকেই লঞ্চ করবে, হতে পারে সেটা ফেব্রুয়ারি বা মার্চ হয়ে যেতে পারে, তবে লঞ্চ করবে। পরের বন্ধু কমেন্ট করেছেন ইউজার, আইফোন 13 और স্যামসাং গ্যালাক্সি S23 ফ্যান এডিশন কোনটা নেব? যদি আপনি শুধুমাত্র ফটোগ্রাফির জন্য স্মার্টফোন কেনেন তাহলে S23 ফ্যান এডিশন, আর যদি আপনি পারফরমেন্স আর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি প্রত্যেকটা ওভারঅল চান তাহলে আইফোন 13, কারণ দুটোই দেখবেন একই দামের আশেপাশে পাওয়া যাচ্ছে। আমি হলে আবার তখন আইফোন 13 বেছে নিতাম, কিন্তু ভিভো V40 ক্ষেত্রে ভিভো V40কে বেছে নিতাম। পরের বন্ধু কমেন্ট করেছেন, না আজকে আর কোনো বন্ধু নেই, অনেক বন্ধুর কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, বাদ বাকি যাদের উত্তর দিতে পারিনি আপনারা জানেন আমি পার্সোনালি আপনাদের কমেন্ট পড়ি আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, সেটা রাত জেগে হলেও। ভিডিও মাটি হয়ে যায় কোনো দিন কমেন্টের উত্তর দিতে দিতে, কিন্তু তার জন্য একটু সাপোর্ট চাই, ওই লাইক 1,500 লাইক যাতে কমপ্লিট হয় একটু দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।